This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আপনি হিবাকুশাদের চেনেন অথবা কাতারিবেদের নাম শুনেছেন কখনো? জানেন না, তাই না? না জানাটাই স্বাভাবিক। পৃথিবীর শেষ বিশ্বব্যাপী সর্বধ্বংসকারী যুদ্ধ দেখেছে আজ থেকে ৮০ বছর আগে। সালটা ১৯৪৫। অগস্ট মাস চলছে তখন। বিশ্ববাসী অবাক হয়ে প্রতিদিন দেখে চলেছে ক্ষমতার নেশায় অন্ধ একদল মানুষের হাতে পড়ে এই সুন্দর পৃথিবীটা কিভাবে নরকে পরিণত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিশাপে বিপদসংকুল পরিস্থিতি। সবকিছুর মাঝে আমরা জানবো এমন একজনের কথা যিনি সপরিবারে থাকতেন জাপানের নাগাসাকিতে। তাকে নিয়েই আমাদের আজকের গল্প। তবে এটা গল্প হলেও কিন্তু সত্যি। নমস্কার, আমি আসাদ। TV9 ব্রিফিং রুমে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের বলবো এমন একজনের কথা, জাপানি ভাষায় যার ডাকনাম নিজিউ হিবাকুশা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষার্ধের কথা বলছি। ১৯৪৫ সালের ৬ আগস্ট বেলা ২:৩০টায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী মানবতাকে বুড়ো আঙুল দেখিয়ে জাপানের হিরোশিমা শহরের ওপর পারমাণবিক বোমা লিটল বয় ফেলে। মুহূর্তের মধ্যে শহরটা গুঁড়িয়ে যায়। লিটল বয় আসলে অসফল পারমাণবিক বোমা থিন ম্যানের ধ্বংসাবশেষ থেকে তৈরি হয়েছিল। এই বোমা বিস্ফোরণের সময় তাপমাত্রা পৌঁছে যায় প্রায় ৩৯০০ ডিগ্রি সেলসিয়াসে। প্রায় ১ মাইল ব্যাসার্ধের এলাকা জুড়ে যে ধ্বংসলীলা চলে তাতে হিরোশিমার প্রায় ৯০% ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রাণহানি হয় ১,৪০,০০০ মানুষের। লিটল বয় বোমাটি বহন করে নিয়ে যাচ্ছিল একটি B-29 সুপার ফোর্ট্রেস বিমান, যার পাইলট ছিলেন কর্নেল পল টিবেটিস। এই নির্মম ধ্বংসলীলা চোখের সামনে দেখে পল টিবেটিস আর্তনাদ করে উঠেছিলেন এবং বলেছিলেন, হায় ঈশ্বর, এ আমরা কি করলাম। প্রথম পারমাণবিক বিস্ফোরণের ঠিক ৩ দিনের মাথায় জাপানের নাগাসাকি দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিস্ফোরণ ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বোমাটি ছিল ৪৬৩৩ কেজি ওজনের ফ্যাটম্যান। এই বোমাটির মূল লক্ষ্যস্থল ছিল জাপানের শহর, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নাগাসাকিকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়। আকাশ মেঘে ঢাকা থাকার কারণে সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়নি, তাই এটা হিরোশিমার তুলনায় কম ক্ষতি সাধন করে, যদিও প্রায় ৩৯,০০০ লোক ঘটনাস্থলেই মারা যান। এই পারমাণবিক অস্ত্রের কারণে এখনো পর্যন্ত প্রায় ১,৩৫,০০০ লোকের মৃত্যু ঘটেছে। পরপর ২ আণবিক অস্ত্রের আঘাতে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জাপান। এর মাঝেও নতুন আশা বুকে আঁকড়ে বেঁচে গিয়েছিলেন বেশ কিছু মানুষ। তাদের মধ্যেই একজন ২৯ বছর বয়সী নৌ প্রকৌশলী সুতোমু ইয়ামাগুচি। ইনি জাপানে পরিচিত হিবাকুশা নামে। এই শব্দের আক্ষরিক অর্থ হলো আণবিক বোমা থেকে প্রাণে বেঁচে যাওয়া মানুষ। যুদ্ধ পরবর্তী সময়ে পারমাণবিক অস্ত্র বিরোধী আন্দোলন জোরালো হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে আণবিক বোমা হামলার সরাসরি শিকার যাদের হতে হয়েছিল তাদের মুখ থেকে সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা শুনতে আগ্রহী হয়ে ওঠে জনসাধারণ। এই ধরনের গল্প যারা শোনাতেন তাঁরা পরিচিত হন কাতারিবে নামে। যুদ্ধের ভীতি তাকেও স্পর্শ করেছিল যথারীতি, কিন্তু জীবন বাঁচাতে দরকার অন্ন, বস্ত্র আর বাসস্থান, আর সেই খাদ্য ঘরে আনতে দরকার অর্থ। জীবিকার প্রয়োজনে সেই বছরের গ্রীষ্মে ৩ মাস জুড়ে ইয়ামাগুচি ছিলেন হিরোশিমায়। বিশ্ববিখ্যাত সংস্থা মিৎসুবিশির ভারী যন্ত্রাংশ উৎপাদনের কারখানায় কর্মরত ছিলেন সুতোমু। তখন পুরো ৩ মাস ইয়ামাগুচি আর তার সহকর্মীদের উপর দিয়ে বেশ কাজের চাপ গিয়েছিল। ঘন্টার পর ঘন্টা ধরে নতুন নতুন তেলের ট্যাঙ্কারের ডিজাইন করতে হতো তাদের। বাকিদের মতো তিনিও অপেক্ষা করছিলেন ছুটির জন্য। কবে ছুটি পাবেন, কবে প্রিয়তমা হিসাকোকে আবার নিবিড় সান্নিধ্যে পাবেন, কবে তাদের একমাত্র শিশুপুত্র কাতসুতোসিকে জড়িয়ে ধরে গান শোনাবেন, এমন নানাবিধ ভাবনায় মশগুল ইয়ামাগুচি। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো অগস্টের ৬ তারিখে। ব্যাগ গুছিয়ে আকিরা ইয়োনাগা, কুনিয়োশি সাতো নামে আরও ২জন সহকর্মীর সঙ্গে বাড়ির উদ্দেশ্যে বেরোলেন ইয়ামাগুচি। রেল স্টেশনে যাওয়ার সময় ইয়ামাগুচির মনে পড়ল তিনি অতি মূল্যবান একটা জিনিস অফিসের কোয়ার্টারেই রেখে চলে এসেছেন। জিনিসটার নাম হলো হানকো। আপনি জানেন হানকো কি? জাপানে তখন এক ধরনের স্ট্যাম্প যাতায়াতের জন্য লাগতো, তারই নাম হানকো। মনে পড়ার সঙ্গে সঙ্গেই সহকর্মীদের অপেক্ষা করতে বলে কর্মস্থলের দিকে ছুট লাগালেন ইয়ামাগুচি। সকাল ৮:১৫। ইয়ামাগুচি সোজা হেঁটে চলেছেন মিৎসুবিশির শিপইয়ার্ড ধরে। হঠাৎই আকাশ চিরে একটা প্লেন চলে যাওয়ার শব্দ শুনলেন তিনি। চোখ গেল নীল আকাশের দিকে। দেখলেন আমেরিকান বোমারু বিমান B-29 মডেলের প্লেন থেকে প্যারাসুটে বাঁধা কি যেন একটা সজোরে নেমে আসছে মাটি লক্ষ্য করে। তারপর ইতিহাস।
ইতিহাসের সোনালি পাতার মাঝে এমনই এক কলঙ্ক খোদাই হলো সেদিন, যা মানবতার বুকে এক চিরকালীন ক্ষত। আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড শব্দে কানে তালা লেগে গেল। তীব্র আলোর ঝলকানিতে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ইয়ামাগুচি পাশের একটা ডোবাতেই ঝাঁপ দিয়ে দিলেন। বিস্ফোরণের পরবর্তী যে শক ওয়েভ আসে, সেটা তাকে তুলোর মতোই বাতাসে তুলে ছুঁড়ে ফেললো অদূরে এক আলুর ক্ষেতে। ইয়ামাগুচির বক্তব্য মোতাবেক বোমা যেখানে পড়ে তার 2 মাইলের রেডিয়াসের মধ্যেই তিনি ছিলেন। চারদিকে ধুলোবালি সকালের সূর্যটাকেও তখন ঢেকে ফেলছে ক্রমশ। ইয়ামাগুচির নিজের পুরো শরীরে রক্ত আর কাদায় মাখামাখি। তবে অতি কষ্টে আকাশের দিকে তাকাতেই পিলে চমকে উঠল তার, কারণ সেখানে তখন জেগে উঠেছে মাশরুমের মতো বিশাল বড় এক মেঘ। কালো ও লালে মেশানো তার রং, সব ছাড়িয়ে সে যেন উঠে চলেছে মহাশূন্যের দিকে। হাত মুখ থেকে পা পুড়ে গিয়েছে সবকিছু, দোকানের পর্দাও ছিঁড়ে গিয়েছে। এমত অবস্থায় তিনি দেখলেন তার 2 সহকর্মীকে, তবে মৃত নয়, জীবিত, তবে দুজনেই বেশ আহত। অবশেষে সেই দিন নাগাসাকি যাওয়ার পরিকল্পনা বাদ দেন তারা। রাতটা আতঙ্কের মাঝেই কাটিয়ে দেন এক এয়ার রেড শেল্টারে। অবস্থাটা ভাবুন, আণবিক বোমায় হিরোশিমার মতো একটা জমজমাট শহর নিমেষে মৃত্যুপুরীতে পরিণত। তারই মধ্যে অজানা আশ্রয়ে ভয়ে কাঁপছেন 3 জন, সারা রাত জেগে, খাবার নেই, পানীয় নেই। সকালে উঠে তারা জানলেন যে ট্রেনটা চলছে আর কি। তবে ইয়ামাগুচি, ইওয়ানাগা আর সাতো বেরিয়ে দেখলেন দিনের আলোয় যে দৃশ্যটা তাদের চোখের সামনে ফুটে উঠল, সেটার জন্য মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তারা। গোটা শহরে ধিকি ধিকি আগুন জ্বলছে, ভবনগুলো পরিণত হয়েছে এক একটা ধ্বংসস্তূপে, পুড়ে কালো হয়ে যাওয়া আর গলে যাওয়া লাশের মিছিল গোটা রাস্তা জুড়ে। ব্রিজগুলো একেবারে ধসে গিয়েছে, পথ বলে আর কিছুই অবশিষ্ট নেই। বাধ্য হয়ে একটা নদী সাঁতরে পার হতে হয় তাদের, কিন্তু সেটাও স্বাভাবিক সাঁতরানো ছিল না। সমগ্র নদী জুড়ে ভেসেছিল সারি সারি মৃতদেহ। স্বজাতির সেসব মৃতদেহকে হাতে করে সরিয়েই এগিয়ে যেতে হয় তাদের। ট্রেন স্টেশনে পৌঁছে এমন আরও অনেকেরই দেখা পেয়ে যান ইয়ামাগুচি। বোমা হামলায় সবাই ছিলেন আহত, ধ্বংসের প্রাবল্য সবাইকে করে দিয়েছিল হতভম্ব। এমন শোকার্ত মানুষদের দল নিয়েই ট্রেনটা হিরোশিমা ছেড়ে যাত্রা শুরু করে নাগাসাকির উদ্দেশ্যে। ততক্ষণে এই ভয়াবহ হামলার কথা জেনে গিয়েছে বিশ্ব। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জানালেন, জাপানে পারমাণবিক বোমা নামে এক ভয়াবহ দৈত্যকে পাঠিয়েছিল তারা, যা তার কাজ করেছে 100%। 8ই অগস্ট 7 সকালে নাগাসাকিতে পৌঁছন ইয়ামাগুচি। এরপর চিকিৎসা নিতে ছুটে যান এক হাসপাতালে। ইয়ামাগুচি চিকিৎসা করেন তারই এক বাল্যবন্ধু। তবে বন্ধুকে দেখে শুরুতে চিনতেই পারেননি সেই চিকিৎসক। আসলে চিনবেনই বা কিভাবে? ইয়ামাগুচির শরীর তখন পোড়া দাগে ভর্তি। জানেন, ব্যান্ডেজে বাঁধা পোড়া শরীর নিয়ে যখন তিনি ঘরে প্রবেশ করেন, তখন ইয়ামাগুচির মা ভূত বলে চেঁচিয়ে উঠেছিলেন। শরীরের অবস্থা তেমন সুবিধার নয়, তা বলে অফিস কিন্তু কামাই করতে চাননি ইয়ামাগুচি। তাই 9ই অগস্ট সকালে সেই অসুস্থ শরীর নিয়েই কোনো মতে অফিসের উদ্দেশ্যে রওনা দেন। অফিসে ঢোকার পরই কোম্পানির ডিরেক্টর ডেকে পাঠায় ইয়ামাগুচিকে। মাত্র একটা বোমা যে গিলে খেতে পারে একটা গোটা শহরকে, তা তখন কেউই বিশ্বাস করেননি। এক সিনিয়র অফিসার তো তাকে পাগল বলেও সম্বোধন করে বসেন। নিয়তির এমনই পরিহাস যে হয়তো সকলের অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করার জন্যই ইয়ামাগুচির গল্পের ঠিক মাঝখানেই নাগাসাকিতে পড়ে দ্বিতীয় পারমাণবিক বোমাটি। আবারও একই বিপর্যয়, পরপর একই ঘটনার পুনরাবৃত্তি। আকাশে আলোর ঝলকানি দেখে ইয়ামাগুচি বুঝে যান যে এও সেই বোমার আগমন, মৃত্যুর হাতছানি। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন তিনি। শকওয়েভে জানলার ভাঙা কাঁচ আর ধুলোবালিতে ঘরটা ভরে যায়। তখনকার মানসিক অবস্থা সম্পর্কে পরবর্তীতে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মুখ খুলেছিলেন ইয়ামাগুচি। তিনি সেই সময় ভেবেছিলেন মাশরুম মেঘটা হয়তো তাকে অনুসরণ করে হিরোশিমা থেকে নাগাসাকিতে চলে এসেছে। এতদিনে আপনি জেনে গিয়েছেন যে নাগাসাকিতে ডুব দেওয়া পারমাণবিক বোমার নাম ছিল ফ্যাটম্যান। এর বিধ্বংসী ক্ষমতা ছিল আগের বোমাটির চেয়েও কয়েক গুণ বেশি। এদিকে ইয়ামাগুচির তখন মুখে ব্যান্ডেজ, হাতে পায়ে বাঁধা তুলো গজ। নাগাসাকির বিস্ফোরণের ধাক্কায় ইয়ামাগুচির ব্যান্ডেজ খুলে এলো। ঘটনাচক্রে এবারও তিনি বিস্ফোরণ কেন্দ্রের মাত্র 2 মাইলের কাছাকাছিই ছিলেন, আর এবারও তার প্রাণ পাখিটা খাঁচার ভিতরেই রয়ে গেল। মিৎসুবিশির সেই ভেঙে পড়া বিধ্বস্ত ভবন থেকে বেরিয়ে এলেন ইয়ামাগুচি। সর্বশক্তি একাগ্র করে ছুট লাগালেন বাড়ির দিকে। এক অজানা আশঙ্কায় বারবার কেঁপে উঠছিল তার বুক। বাড়ি গিয়ে প্রিয়জনদের সঙ্গে আর দেখা হবে তো? এক দৌড়ে উঠোনে পৌঁছে দেখলেন বাড়ির একাংশ হাওয়ায় উড়ে গিয়েছে। ভয় পেয়ে গেলেন তিনি, ভাবলেন সব শেষ। কিন্তু না, ইয়ামাগুচির পরিবার ছিল অক্ষত।
বিস্ফোরণের কিছু আগেই ইয়ামাগুচির স্ত্রী হিসাকো স্বামীর ক্ষতের মলম আনতে দোকানে গিয়েছিলেন, তাই বাড়ি ধসে পড়লেও তার কিছুই হয়নি। জাপানের গায়ে তখন দগদগে 2 ঘা। ইয়ামাগুচির শরীরও ভয়াবহ পোড়া। তবে এ তো সাধারণ আগুন নয়, তেজস্ক্রিয়তার প্রভাব প্রকাশ পেতে শুরু করলো খুব তাড়াতাড়ি। চুল পড়ে গেল অকালে, হাতের ক্ষতগুলো অদ্ভুত রূপ ধারণ করলো, নিয়মিতই বমি। অগাস্টের 15 তারিখ জাপানের সম্রাট হিরোহিতো যখন ঘোষণা করলেন যে জাপান আত্মসমর্পণ করেছে, ইয়ামাগুচি তখনও একটি আশ্রয়কেন্দ্রেই রয়েছেন। পরবর্তীতে ইয়ামাগুচি সেরে ওঠেন অনেকটাই। যুদ্ধের পরবর্তী সময়ে প্রথমে তিনি দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রেরই এক নৌবাহিনীতে অনুবাদক হিসেবে কাজ করেছেন। একটা স্কুলে শিক্ষক হিসেবেও যোগদান করেন। তবে ইয়ামাগুচি পুরনো কাজের জায়গাকে ভুলতে পারেননি। তিনি ফিরে আসেন মিৎসুবিশিতে। 1957 সালে জাপান সরকার পারমাণবিক বোমা বিস্ফোরণে জীবিতদের একটা স্বীকৃতি দেয়, সেটাই হলো হিবাকুশা। তবে এমন চাইলেই কি আর দুঃসহ অতীতকে ভোলা যায়? ইয়ামাগুচিও পারেননি। বয়স যতই বাড়তে থাকে তার মাঝে অতীতের সেই দুঃসহ স্মৃতি ততই মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। 80 বছর বয়সে তাই নিজের অভিজ্ঞতার আলোকে ইয়ামাগুচি একটা আস্ত বই লিখে ফেলেন, নাম ইকাসারে তেইরিউ ইনেচি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি দেন যাতে এই সভ্যতা বিরোধী অস্ত্রকে মুছে ফেলা যায় চিরতরে। গুরুগম্ভীর আলোচনা তো হলো, ঘটনাগুলোও বললাম। এবার একটা মজার ঘটনারও উল্লেখ করা দরকার। একটা সময় পর্যন্ত মানুষ জানতো যে ইয়ামাগুচি হয়তো শুধুমাত্র হিরোশিমার হামলা থেকেই বেঁচে ফিরেছেন। ইয়ামাগুচিও এতেই সন্তুষ্ট ছিলেন। তবে এক সময় এসে তার মনে হলো লোকে যদি জানবেই তবে সত্যটাই না হয় জানুক। এই ভাবনা থেকেই 2009 সালে জাপান সরকারের কাছে 2টো বোমা হামলা থেকেই বেঁচে যাওয়া ব্যক্তি হিসাবে নিজের স্বীকৃতি দাবি করেন তিনি। সরকারও মার্চ মাসে স্বীকৃতি দেয়। তবে এটা ভুলেও ভাববেন না যে ইয়ামাগুচি ছিলেন 2 পারমাণবিক বোমা হামলার শিকার হওয়ার পরও বেঁচে যাওয়া বিশ্বের একমাত্র ব্যক্তি। প্রকৃতপক্ষে এমন মানুষের সংখ্যা মোট 165 জন। তবে ইয়ামাগুচি 2বার হামলা থেকে বেঁচে যাওয়ার স্বীকৃতি চাওয়ায় এটা কেবল তার ভাগ্যে জুটেছিল। ফলে নিজিউ হিবাকুশা উপাধি শুধুমাত্র তাঁরই রয়েছে। এর আক্ষরিক অর্থ 2বার বিস্ফোরণে আক্রান্ত ব্যক্তি। 2009 সালে ইয়ামাগুচি জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে পাকস্থলীর ক্যান্সার। 2010 সালের 4ই জানুয়ারি পৃথিবীর পঙ্কিল এই সভ্যতাকে ছেড়ে চিরতরে বিদায় নেন তিনি। ইয়ামাগুচি চলে গেছেন ঠিকই, তবে ইতিহাসের পাতায় রয়ে গেছে তার অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা যুগ যুগ ধরে আগত অনাগত লক্ষ কোটি মানুষকে শুনিয়ে যাবে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতার করুণ কাহিনী। আজও বিশ্বের নানা প্রান্তে অর্থলোভী শাসকের হাতে নিপীড়িত হচ্ছে জনতা। ক্ষমতালিপ্সু দেশের আক্রমণে ধসে পড়ছে দুর্বল দেশের সভ্যতা। তথাকথিত বিশ্বের জাগরিত মানুষ আজও চুপ, যেমনটা ছিল তখনও। প্রতিনিয়ত পরমাণু হুমকির মাঝে আপনি সত্যি ভাবেন যে এমন বীভৎস ঘটনা আর দেখবে না আমাদের এই মানব সমাজ? এ বিশ্বকে বাসযোগ্য রাখার জন্য নবজাতকের কাছে সেই দৃঢ় অঙ্গীকারটা আপনি করতে পারবেন তো? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন আর চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।